হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে থেকে আমাদের চ্যানেলে নতুন একটা সিরিজ স্টার্ট হতে চলেছে, যেখানে প্রতি সপ্তাহ জুড়ে থাকবে বিভিন্ন ধরনের সাবজেক্ট থেকে কোশ্চেন, যেমন সেটা ফিজিক্যাল সায়েন্স থেকে হতে পারে, লাইফ সায়েন্স, জিকে বা রিজনিং থেকে। তাই তোমাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওগুলো দেখতে থাকো। আশা করি অল্প কিছু হলেও তোমাদের কিন্তু হেল্প হবে। তাই আমরা আজকে প্রথম যে পার্টটা করব সেটা হচ্ছে কি ফিজিক্যাল সায়েন্সের 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং এই 20টি প্রশ্ন কিন্তু ক্লাস 10-এর বই থেকেই দেওয়া হয়েছে। তাই তোমরা কিন্তু ভালো করে ক্লাস 10-এর বইটা তোমাদের আশা করছি রিভিশন হয়ে যাবে। তাহলে চলো আমাদের প্রথম যে কোশ্চেন রয়েছে সেগুলোকে দেখে নাও, আর কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের কতগুলো করে প্রশ্ন ঠিক হচ্ছে। তাহলে দেখো, প্রথম কোশ্চেনটি আজকে দেখে নিই। বলা হয়েছে বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার নাকি হচ্ছে মেসোস্ফিয়ার। তাহলে বায়ুমণ্ডলের সব থেকে শীতলতম স্তর হচ্ছে কি মেসোস্ফিয়ার। 2 নম্বর প্রশ্ন, আর তোমাদেরকে বলে রাখি যে কোশ্চেনগুলোর সাথে ছবি রয়েছে সেইগুলো আমি স্ক্রিনে অ্যাটাচ করে দেবো, তোমরা অবশ্যই সেই ছবিগুলো দেখে নিতে পারো। যেমন এখানে বলা হয়েছে যে বয়েলের সূত্র থেকে প্রাপ্ত পিভি লেখচিত্রকে কি বলে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে পিভি লেখচিত্রটি কেমন হয়। তো এই লেখচিত্রটাকে কি বলে বলা হয়েছে। অপশানে দেখো বলা হয়েছে সমষ্ণ লেখচিত্র, সমচাপ লেখচিত্র, রুদ্ধ তাপ লেখচিত্র, সম আয়তন লেখচিত্র। তো এখানে আমাদের এই পিভি লেখচিত্রটিকে বলা হয় সমষ্ণ লেখচিত্র। নেক্সট 3 নম্বর প্রশ্নটিতে দেখো, চকচকে স্টিলের বাটির ভেতরের পৃষ্ঠ আচরণ করে। তো এখানে যে ভেতরের যে পৃষ্ঠটা সেটা কীরকম আচরণ করে বলেছে কি অবতল দর্পণের মতো, উত্তল দর্পণের মতো, সমতল দর্পণের মতো নাকি উত্তল অবতল দর্পণের মতো। 3 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে এটি কেমন দেখায় না তো অবতল দর্পণের মতো। 4 নম্বর প্রশ্নটিতে দেখো বলা হচ্ছে উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু ফোকাস দূরত্বের মধ্যে থাকলে প্রতিবিম্বের আকার বস্তুর সাপেক্ষে কেমন হবে। তোমাদের এই ছবিটি আমি স্ক্রিনে অ্যাড করে দিলাম, দেখে নাও যে ছবিটি কেমন রয়েছে। অপশানগুলো দেখে নিই চলো আমরা। সদ্বিম্ব বড়, অবশিষ্য, সদ্বিম্ব বড়, সমশিষ্য, অসদ্বিম্ব ছোট আর অবশিষ্য, আর অসদ্বিম্ব বড় না সমশিষ্য। তো এখানে 4 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু যখন ফোকাস দূরত্বের মধ্যে থাকে তখন প্রতিবিম্বর আকার বস্তুর সাপেক্ষে হয় অসৎ, বড় এবং হচ্ছে সমশিষ্য। নেক্সট 5 নম্বর কোশ্চেনটি দেখো, পারদজনিত দূষণ ঘটে ভাস্কর বাল্বে, সিএফএল বাল্বে, এলইডি বাল্বে নাকি সবগুলিতে। 5 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে পারদজনিত দূষণ ঘটে সিএফএল বাল্বে। নেক্সট 6 নম্বর প্রশ্নে দেখো ফিউজ যুক্ত থাকে তাই বলা হয়েছে। তো ফিউজের ছবিটা আমি পাশে স্ক্রিনে অ্যাড করে দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই ফিউজ যুক্ত থাকে কোন তারে তাই প্রশ্ন করা হয়েছে, লাইভ তারে, আর্থ তারে, নিউট্রাল তারে নাকি লাইভ ও নিউট্রাল তারে। তো 6 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে ফিউজ যুক্ত থাকে হচ্ছে লাইভ তারে। নেক্সট 7 নম্বর প্রশ্নটিতে দেখো বলা হয়েছে তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, তাপ শক্তিতে, যান্ত্রিক শক্তিতে, রাসায়নিক শক্তিতে নাকি আলোক শক্তিতে। তো আমাদের এই 7 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে এটি পরিবর্তিত হয় রাসায়নিক শক্তিতে। 8 নম্বর প্রশ্নটিতে দেখো বলা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় উৎপন্ন হয় সাদা ধোঁয়া, বাদামি ধোঁয়া, নীল বর্ণের গ্যাস নাকি হলুদ বর্ণের গ্যাস। তো 8 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের সঙ্গে যখন অ্যামোনিয়ার বিক্রিয়া হয় তখন সেখানে আমাদের কি হয় না তো সাদা ধোঁয়া উৎপন্ন হয়। নেক্সট 9 নম্বর প্রশ্নটিতে বলা হচ্ছে ডুরালুমিন ধাতু সংকরে কোনটি অনুপস্থিত। দেখো এখানে বলা আছে অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ, কপার নাকি হচ্ছে ফেরাস। তো এখানে এটা হয়ে যাবে কি যে কোনটি অনুপস্থিত, অ্যালুমিনিয়াম হচ্ছে কি ডুরালুমিন ধাতু সংকরে অনুপস্থিত থাকে।
তারপরে নেক্সট 10 নম্বর প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। দেখো বলা হয়েছে সমগণীয় শ্রেণী পরপর দুটি যৌগের মধ্যে আণবিক ভরের পার্থক্য কত হয়। প্রথমত আগে আমি বলে দিই যে সমগণীয় শ্রেণী জিনিসটা কি। একই উপাদান মৌলসমূহ দ্বারা গঠিত এবং একই সাধারণ সংকেত দ্বারা প্রকাশযোগ্য অভিন্ন কার্যকরী গ্রুপ বিশিষ্ট সমধর্মী যৌগসমূহকে আণবিক ভর বৃদ্ধি ক্রমানুযায়ী যদি সাজানো হয় তাহলে এমন একটি শ্রেণীর উদ্ভব হবে যার পরপর দুটি সদস্যের আণবিক সংকেতের মধ্যে পার্থক্য হয় CH2। তবে ওই শ্রেণীকে সমগণীয় শ্রেণী বলা হয়ে থাকে এবং সমগণীয় শ্রেণীর প্রত্যেকটি সদস্যকে সমগণ বলা হয়। বলেছে যে এদের আণবিক ভরের পার্থক্য কত। তো এদের আণবিক ভরের পার্থক্য হয় 14, এটা তোমরা জেনে রাখো। নেক্সট আমরা চলো 11 নম্বর প্রশ্নটি দেখে নিই। দেখো বলা হয়েছে ইথানল যৌগটি হলো, দেখো ইথানল আর ইথানল, এখানে কিন্তু ইথানল বলা নেই, ইথানল বলা আছে। তোমরা আমাকে কমেন্টে জানিও যে ইথানল যৌগের সংকেত কি হবে, আর আমি তোমাদেরকে ইথানল যে যৌগটি সেই সংকেতটি বলে দিচ্ছি। এখানে হয়ে যাবে কি, দেখো বলা আছে প্রথম অপশানে C2H5OH, তারপরে বলা আছে CH3COOH, আর একটা বলা আছে CH3CHO, আর লাস্ট অপশানে বলা আছে CH3COCH3। তো এখানে আমাদের 11 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে CH3CHO হচ্ছে ইথানল যৌগটির সংকেত। নেক্সট 12 নম্বর প্রশ্নটিতে দেখো বলা হয়েছে অক্ষি লেন্স হলো একটি উভতল, সমতলাবতল, উত্তলাবতল নাকি অবতলোত্তল। তো এখানে হয়ে যাবে কি 12 নম্বর প্রশ্নের উত্তরটি যে এটি হচ্ছে উভতল। তারপর দেখো 13 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ফিউজ তার কোন কোন ধাতুর সমন্বয়ে গঠিত। সংকর ধাতু দিয়ে তৈরি। তো এখানে ফিউজ তারে কি কি থাকে, যেমন দেখো বলা আছে CuPb, PbSn, CuSn, ZnSn। তো তোমরা জানো ভালো করে যে তোমাদের টিন এবং হচ্ছে কি লেড, তো এইটা দুটো দিয়ে হচ্ছে কি আমাদের তৈরি হচ্ছে ফিউজ তার। তো এখানে অ্যান্সার হয়ে যাবে 13B PbSn। তারপর 14 নম্বর প্রশ্নটি বলা হচ্ছে যে ওজোন স্তর ধ্বংসে অনুঘটক রূপে কাজ করে কে। কার্বন ডাই অক্সাইড, জল, CFC বা ক্লোরোফ্লোরোকার্বন নাকি নাইট্রোজেন। তো এখানে 14 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে ক্লোরোফ্লোরোকার্বন। নেক্সট 15 নম্বর প্রশ্নটিতে দেখো বলা হচ্ছে বয়েলের সূত্রের PV লেখচিত্রটি হলো P অক্ষের সমান্তরাল, PV অক্ষের সমান্তরাল, সমপরাবৃত্ত নাকি অধিবৃত্তীয় দর্পণ। তো এখানে 15 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে এই যে লেখচিত্রটির কথা বললাম এটি হচ্ছে P অক্ষের সমান্তরাল। নেক্সট 16 নম্বর প্রশ্নটি খুব ভালো একটা কোশ্চেন, দেখো স্ক্রিনে আমি ছবিটা দিয়ে দিয়েছি। গাড়িতে ভিউ ফাইন্ডার হিসেবে ব্যবহৃত হয় কোন ধরনের দর্পণ। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে গাড়ির যে ভিউ ফাইন্ডার, তো সেখানে কি করা হয় না, তো পিছন থেকে যে গাড়িগুলো আসছে বা যে যায় আসুক না কেন সেটা লক্ষ্য রাখার জন্য কি করা হয় না, তো ভিউ ফাইন্ডারের সাহায্যে দেখা হয়। তো এবার হচ্ছে যে দেখো এটি কোন ধরনের দর্পণ, সমতল, উত্তল, অবতল নাকি অধিবৃত্তীয় দর্পণ। তো 16 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে এটি হচ্ছে কি উত্তল দর্পণ। নেক্সট 17 নম্বর প্রশ্নটিতে দেখো বলা হয়েছে উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস পায় কিসের। পরিবাহীর, অর্ধপরিবাহীর, অন্তরকের নাকি অতি পরিবাহীর। তো 17 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস পায় অর্ধপরিবাহীর। তারপর 18 নম্বর প্রশ্নতে বলা হয়েছে জীবাশ্মের বয়স নির্ণয়ে কি ব্যবহৃত হয়। তো এটা খুব ভালো একটি কোশ্চেন। তো এখানে C14 অর্থাৎ ডি নম্বর অপশানটি হচ্ছে সঠিক উত্তর। তারপর 19 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেখা যায় কেবলমাত্র কঠিন পদার্থে, কেবলমাত্র তরল পদার্থে,
কেবলমাত্র গ্যাসীয় পদার্থে নাকি কঠিন তরল ও গ্যাস এর সব ক্ষেত্রে? তো 19 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেখা যায় কেবলমাত্র কঠিন পদার্থে। নেক্সট 20 নম্বর প্রশ্নটি দেখো, আমি স্ক্রিনে দিয়ে দিলাম যে সব থেকে তড়িৎ ঋণাত্মক মৌলটি হচ্ছে কি আমাদের 20 নম্বর হয়ে যাবে এফ হচ্ছে এটার সঠিক উত্তর। এবং এটার যে ক্রমান্বয়ে সাজালে যেরকম হয় সেটা আমি স্ক্রিনে দিলাম, এটা কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। তারপর 21 নম্বর প্রশ্নটিতে দেখো বলা হয়েছে তড়িৎ বিশ্লেষ্যর মধ্যে কে তড়িৎ পরিবহন করে? নিউট্রন, প্রোটন, ইলেকট্রন নাকি আয়ন? তো 21 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে তড়িৎ পরিবহন করে হচ্ছে কি আয়ন। আজকের লাস্ট কোশ্চেন চলো দেখে নিই। দেখো বলা হয়েছে প্রদত্ত কোনটি হাইড্রোজেন সালফাইডকে শুষ্ক করতে ব্যবহৃত হয়? গাঢ় H2SO2, P2O5, CaO, CaCl2। তো এখানে 22 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে হাইড্রোজেন সালফাইডকে শুষ্ক করতে ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ CaO ব্যবহৃত হয়। তাহলে এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে মোট 22টি প্রশ্ন কিন্তু সলভ করে ফেললাম। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবে না, কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমাদের এই সিরিজটি কেমন লাগছে এবং বন্ধুদেরকে ভিডিওগুলো শেয়ার করে দেবে। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।